জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সময়সীমা নিয়ে মতভেদ থাকলেও একে বড় অর্জন হিসেবে দেখেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তবে অধ্যাদেশ জারি করে গণভোটের পক্ষে মত দিয়েছে বিএনপি। আর সাংবিধানিক আদেশ এবং ডিসেম্বরের মধ্যেই গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে সাংবিধানিক আদেশ বা গণভোট কোনোটিতেই আপত্তি নেই তাদের। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রোববার বেলা 11:30টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের প্রতিনিধি। আলোচনায় সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, গণভোট নিয়ে দলগুলোর সম্মতি বড় অর্জন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চাই এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত। যারা 106-এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। ডিসেম্বরের মধ্যে গণভোট চাই দলটি। জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বৈঠকে সাংবিধানিক কাউন্সিল চাই না জানিয়ে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির প্রস্তাব বিএনপির। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ তুলে ধর্মীয় বিভেদ এবং সহিংসতা সৃষ্টির পায়তারা করা হয়েছিল, তবে তা সফল হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ফ্যাসিবাদী দল এবং তাদের সহযোগীরা দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে 23 সেপ্টেম্বর। সে ঘটনার বিচারের দাবিতে শুরু হয় আন্দোলন। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে করা হয় সড়ক অবরোধ। এক পর্যায়ে বাঙালিদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা, যা 8 দিন পর রোববার সকালে প্রত্যাহার হয়। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্ষণের যে অভিযোগ নিয়ে পাহাড়ে এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, অথচ মেডিকেল রিপোর্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে। পার্শ্ববর্তী দেশেও প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। তিনি আরও জানান, এবার দেশে 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ ও পতিত ফ্যাসিবাদী সরকারের ইন্ধন ছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি। পরে বিএনপি নেতা আমির খসরু বলেন, জাতিসংঘের চাহিদা অনুযায়ী গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা। আলোচনা হয় দেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছে জাতীয় সংঘ। এ লক্ষ্যে নির্বাচনের বিকল্প নেই বলে জানানো হয়েছে। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এই সময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস দেন লুইস। রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। গত সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সে আলোচনায় আর্থিক বিষয়ে কথা হয়েছে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জাতীয় সংঘ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নয়নের ফানুস দেখিয়ে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. আমানুল্লাহ বলেন, শিক্ষার মান উন্নয়নে টাকার চেয়েও জবাবদিহি এবং সুশাসন বেশি জরুরি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া। ৮ থেকে ১২ অক্টোবর চীনে বসছে বিজ্ঞান আসর, যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ ১৪টি দেশ। সোমবার যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক দল। তাদের অনুপ্রেরণা দিতে গুলশানে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, গত ১৫ বছরে শিক্ষা খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। জ্ঞান বিজ্ঞানের চর্চা না থাকায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে, যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে গুলশানে বিএনপি আয়োজিত সেমিনারে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ। শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছে যাদের বেতন $100 মাত্র, যা দিয়ে শিক্ষার সঠিক মানোন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষার মানোন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দলের প্রধান আক্রান্ত হওয়ার পরেও সরকার যদি আসামিদের বিচার না করতে পারে, তাহলে ভোটকেন্দ্র পাহারা দেবে কিভাবে, এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে ইউরোপীয় ইউনিয়নের 2 নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে মতবিনিময় সভায় প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিনিধি দলের 2 সদস্যকে গণ অধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি, দল পরিচালনার অর্থায়ন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির উপর পূর্ণ আস্থা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিতে প্রতিনিধি দলের সদস্যদের অনুরোধ করা হয় গণ অধিকারের পক্ষ থেকে। এ সময় রাশেদ খান বলেন, এখন পর্যন্ত জোটভুক্ত না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের দল। সরকার যদি এইটারই বিচার করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে, কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য যাতে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়, আমরা মনে করি অবশ্যই সরকারের উচিত হবে
এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 9 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মারা যাওয়া 9 জন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এবছর 5 অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 212 জনের। এদিকে গত একদিনে সারা দেশে 612 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে 47,256 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এই বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 49,907 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাঁচ জেলায় বজ্রপাতে নারী পুরুষ সহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড, লালমনিরহাট এবং নীলফামারীর কয়েকশো বাড়িঘর এবং দোকানপাট। আহত হয়েছেন অর্ধশতাধিক। ঝড়ের তাণ্ডবের কয়েক ঘন্টা পরও চালু হয়নি দুর্গত এলাকার বিদ্যুৎ সংযোগ। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রোববার সকাল 9:30টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় 5 শতাধিক বসতবাড়ি ও দোকানপাট। ভুক্তভোগীরা জানান, মাত্র 10 থেকে 15 মিনিটের ঝড়ে উড়ে যায় টিনের ঘরের চালা, উপড়ে পড়ে গাছপালা, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 1 মিনিটের মাথায় একবারে ঝড় আসি একবার শেষ করে ফেলেছে আমাদের বাড়িঘর দিয়ে। আর আব্বু আমাদের মেডিকেলে আছে। টাকা আটকে চাল ডাইলে আমার শোক শেষ না, পানি খাওয়ার সে টিউবওয়েল কোনো আমার ভাঙ্গি গেছে, মানে আমার কিছুই নাই। ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জের ইউএনও জাকিয়া সুলতানা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলা ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আকস্মিক ঝড়ে 1000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়, আহত হয় অর্ধশতাধিক। এছাড়া গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমার ঘর ডুবে তাবৎ ভাব বিস্মার হয়ে গেছি। আজ তো যে করে থাকবো তারও আমার নিশ্চয় নেই, কুটে যে আমার যে থাকমলা ডান্ডা মলা চাবি যার সাথে দেখেছি যে আকাশটা খুব একটা বাতাস আসলো, তখন আমি নিচে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার সাথে আমাদের মাথায় অনেক পচি গেল। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু ও আশ্রয়ের ব্যবস্থা না করা হলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কায় স্থানীয়রা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তার পানি বাড়ায় নীলফামারী এবং লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সকালে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ডালিয়া ব্যারেজ পয়েন্টের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে অনেক বসত বাড়িতে পানি উঠেছে। বন্যা আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। তাই বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো মানে ভালনারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য, আমরা মানে সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। আলোচনা সমালোচনার মাঝে কাল বিসিবি নির্বাচন। প্রত্যাশার মতো না হলেও হস্তক্ষেপহীন নির্বাচনের দাবি বুলবুলের। তবে স্বচ্ছতার প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি। বলছেন, নতুন বোর্ড নিয়ে ক্রিকেট উন্নতিতে কাজ করবেন। এ ও বি ক্যাটাগরি থেকে প্রায় 100% নিশ্চিত হওয়া গেছে কারা নির্বাচিত হতে যাচ্ছেন। হতে পারত ইতিহাসের সেরা বিসিবি নির্বাচন। নানা প্রশ্ন, তর্ক বিতর্ক আছে পাপন আমলের, সেই সব মুছে ফেলে দারুণ কিছুর আভাস ছিল। কিন্তু বিসিবির দেয়ালে টাঙানো ছবিগুলো বলে দেয় সেই উদ্দেশ্যে ধাক্কা লেগেছে। ফাহিম সিনা, তামিম ইকবাল, ইফতেখার মিঠু, আসিফ রব্বানীদের নাম থাকতে পারত। এমন নির্বাচন নিয়ে ক্রিকেট অঙ্গনে উঠে আসা প্রশ্নের উত্তর নেই আবারও বিসিবি সভাপতি হতে যাওয়া বুলবুলের কাছে। আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না।
বিএনপি সমর্থিত ৪৮ ক্লাব থাকছে না নির্বাচনে। ক্রিকেট বর্জনের হুমকিও আছে। ক্লাব নির্ভর বাংলাদেশে এতগুলো ক্লাব না থাকলে ক্রিকেট বাঁচবে কি করে? ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। কাউন্সিলররা ঢাকাতে থাকলেও ইমেইলে ভোট নিচ্ছেন প্রার্থীরা। নানা অভিযোগে শেষ মুহূর্তে ইমরোজ আহমেদও নির্বাচন বর্জন করেছেন। এওবি ক্যাটাগরি থেকে প্রায় শতভাগ নিশ্চিত কে হতে যাচ্ছেন পরিচালক। 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিষয় আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকে সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো। শুধু সি ক্যাটাগরিতে হতে পারে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা, যেখানে লড়াইটা হবে খালেদ মাসুদ ও দেবব্রত পালের, যেটা কখনোই কাম্য নয়। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারা হচ্ছেন বিসিবি পরিচালক তা আপনারা নিশ্চিত। ভোটের আগেই জানা যাচ্ছে 95% নাম। চূড়ান্ত হয়ে গেছে ক্লাব ক্যাটাগরির 12 জন, ইফতেখার মিঠু এবং খালেদ মাসুদ পাইলট। এমন নির্বাচনকে রাতের আধারের ভোট বলছেন সরে দাঁড়ানো প্রার্থী ফুয়াদ রেদওয়ান। 15 ক্লাবকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। প্রার্থিতা বহাল থেকেছে ইফতেখার মিঠুর। নতুন করে সমীকরণ শুরু হয়েছে, নতুন করে চাওয়া হচ্ছে ই ভোট অথবা কেন্দ্রে এসে ভোট দিতে বলা হচ্ছে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে নির্বাচন। ক্লাব ক্যাটাগরি থেকে 17 জন প্রার্থীর মধ্যে বর্জন করেছেন লুৎফর রহমান ও ইমরোজ আহমেদ। ইফতেখার মিঠু নতুন করে যোগ হয়েছেন, পরিচালক হচ্ছেন সেটাও অনেকটা নিশ্চিত। নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে যাচ্ছে 12 জন পরিচালক। এমন নির্বাচনকে রাতের আধারের ভোট বলে তুলনা করছেন ঢাকা জেলা থেকে প্রার্থী রেদওয়ান ফুয়াদ। শেরাটন হোটেলের যারা অবস্থান করছে তাদের মিলেই দেখেন একটা জায়গায় বসে থেকে 35 জনকে ডেকে ভোট গ্রহণ করা হয়েছে। রাতের ভোট তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার মানাই ফেলছে। জেলা বিভাগ থেকে নিশ্চিত পরিচালকের তালিকা। ঢাকা থেকে বুলবুল, ফাহিম, চট্টগ্রাম থেকে আসিফ আকবর, আহসান ইকবাল ও খুলনা থেকে রাজ্জাক রাজ ও জুলফিকার আলী নিশ্চিত। রাজশাহীতে নির্বাচন হলেও মোকলেসুর ও শামসমতিন পরিচালক হচ্ছেন। সিলেট ও বরিশাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন নিশ্চিত। সি ক্যাটাগরি থেকে 2 প্রার্থী খালেদ মাসুদ ও দেবব্রত পাল। লড়াইয়ে অনেকটা এগিয়ে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। যেটা কখনোই কাম্য নয়। বিএনপি সমর্থিত ক্লাবগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ তুলে ধরা হয়েছে। দেশের ক্রিকেটের স্বার্থে চাওয়া হয়েছে সুন্দর সমাধান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খবরে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় 2 সাংবাদিক আহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং চিত্রগ্রাহক মোহাম্মদ পারভেজ রহমান। আহত হোসাইন জিয়াদ জানান, গতকাল জঙ্গল সলিমপুরে 2 পক্ষের সংঘর্ষের পর তারা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে গাড়ি থেকে নামার পরে 30 থেকে 40 জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা এই সময় ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে, পাশাপাশি তাদের সাথে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। আহত 2 সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াসিন গ্রুপ এবং রোকন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 1 জন নিহত এবং 14 জন আহত হয়। আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাই নাই যে আমরা কি কারণে গেলাম, কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি। মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে। কয়েকটা সিএনজি করে ওখানে কত এলাকাবাসী, ওরা হয়তো ওখানে রাজনীতির কোনো একটা অংশের লোক, ওরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং কি ক্যামেরা কেড়ে নেয়। আমাদেরকে প্রায় 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দৌড়ায় এখানে মারছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এদিকে দিবসটি উপলক্ষে 12 জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের সম্মান জানাতে ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতি বছর অক্টোবরের 5 তারিখ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি উদযাপন করা হয়। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 12 গুণী শিক্ষককে সম্মাননা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সম্মাননা পাওয়া শিক্ষকরা বলছেন, জাতি গঠনে একজন আদর্শ শিক্ষক মূল ভিত্তি। তাই শিক্ষকদের এগিয়ে নিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বেতন ভাতা ও সুযোগ সুবিধার দাবি তাদের। আগামী দিনগুলিতে শিক্ষার্থীদের দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, নৈতিকতা ও চরিত্র গঠনের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে আমার অব্যাহত প্রচেষ্টার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রাথমিক শিক্ষা হলো জাতি গঠনের মূল ভিত্তি। কেবলমাত্র শিক্ষকরাই পারে ভবিষ্যৎকে স্পর্শ করতে। শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের এগিয়ে নিতে হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এছাড়া যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। এজন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আপনারাই শিক্ষার আসল কারিগর, জাতি গঠনের স্থপতি। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে আলোচনা অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের নীতি নির্ধারকরা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টিও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগস্টে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 11%। এছাড়া টানা 3 বছর ধরে কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানিও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ আসছে না, তাই সহসাই বাড়ছে না মূলধনী যন্ত্রপাতি আমদানি। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যবসায়ীদের। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খেলাপি ঋণ বেড়ে বিপাকে পড়ে ব্যাংকগুলো, যার প্রভাব পড়ে আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্য শেষ হওয়া 2024-25 অর্থবছরে দেশে আমদানির জন্য এলসি খোলা বেড়েছে 1%-এরও কম। আর চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয়েছে $4.88 বিলিয়ন, যা গত বছরের চেয়ে প্রায় $600 মিলিয়ন বা প্রায় 11% কম। এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। এখন 1 বছর হলো 12-13 মাস, পরবর্তীতে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন আবার একটা স্মুথলি চলবে এবং ব্যাংকিং সেক্টরে তখন একটা গতি সঞ্চার হবে। বিনিয়োগ না থাকায় কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানির চাহিদা ব্যাপক কমেছে। 2024-25 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি নেমে আসে $175 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে $59 কোটি কম। আর 2022-23 অর্থবছরে এ খাতে আমদানি প্রায় 24% কম হয়। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলছেন ব্যবসায়ীরা। লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে, বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ কিছুটা বাড়ার সুযোগ তৈরি হবে বা বাড়বে। তবে গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলি যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমে আরও তীব্র হতে পারে বেকারত্ব, আর তা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় ঝুঁকি তৈরি করতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার শিবগঞ্জে পুলিশের হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, শনিবার রাত 8:30টার দিকে হত্যাসহ 14 মামলার আসামি রেজ্জাকুলকে ধরতে পৌর এলাকায় তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজন এবং সমর্থকরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় সকালে বাদী হয়ে মামলা করেন পুলিশের এসআই আল মামুন। যারা ঘটনার সহিত জড়িত শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্তব্য পালনে বাধা দান প্রদান করেছে। আর যারা নিরপরাধ
বাংলাদেশ পুলিশ তথা বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হবে না, এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা। বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভারতের দার্জিলিংয়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। মিরিকে ভেঙে পড়েছে লোহার সেতু, এতে প্রাণ গেছে 9 জনের। ভূমিধসে একাধিক রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আটকে পড়েছেন অনেক পর্যটক। দার্জিলিংয়ে শনিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়, এতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয় সড়ক। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন। চলছে উদ্ধার কাজ, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে 8 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া তীব্র বৃষ্টির কারণে তোরসা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এদিকে নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত 47 জন প্রাণ হারিয়েছে, নিখোঁজ রয়েছে 9 জন। রোববার ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় এই ঘটনা ঘটে। ভূমিধসে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে, ভেঙে পড়েছে কয়েকটি সেতু। নেপালের 12টির বেশি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত থাকবে বলে তাদের পূর্বাভাসে বলা হয়েছে। তাছাড়া দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোম এবং মঙ্গলবার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক দশকের বেশি সময় ধরে খরার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া চিলিতে জমির আর্দ্রতা ঠিক রাখতে ব্যবহার হচ্ছে মানুষের চুল। ম্যাটার অফ ট্রাস্ট চিলি ফাউন্ডেশন জানিয়েছে এই পদ্ধতিতে 48% পর্যন্ত সেচের পানি সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও চুল থেকে তরল সার তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। খরা থেকে বাঁচতে ব্যবহার হচ্ছে মানুষের চুল। গাছের গোড়ায় চুল দিয়ে তৈরি কার্পেট বিছিয়ে রোধ করা হচ্ছে মাটির শুষ্কতা। আর এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে চিলিতে। গত 1 দশকের বেশি সময় ধরে খরার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি। ম্যাটার অফ ট্রাস্ট চিলি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান মানুষের চুল ব্যবহারের এই পদ্ধতি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুসারে চুলের তৈরি এই কার্পেট 48% পর্যন্ত সেচের পানি সংরক্ষণ করতে পারে। এছাড়া মাটি থেকে সরাসরি পানি বাষ্পীভবন কমায় 71%। গাছের গোড়ায় দীর্ঘক্ষণ ছায়া সংরক্ষণ করতে পারে চুলের তৈরি এই কার্পেটগুলো। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং সূর্যের আলোতে পানিও বাষ্পীভূত হতে পারে না। ম্যাটার অফ ট্রাস্ট চিলি ফাউন্ডেশনের পরিচালক জানান, জৈব পদার্থ হওয়ায় চুলের বেশ কিছু উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। চুলের জৈব উপাদানের কারণে কৃষি উৎপাদন অন্তত 30% বাড়ে বলেও জানান এই প্রতিষ্ঠানের পরিচালক। চরম খরার মধ্যে কৃষিকাজ চালিয়ে যেতে চুলের এমন ব্যবহার কৃষকদের দারুণভাবে সহায়তা করতে সক্ষম। এই চুলের কার্পেট ব্যবহার করে প্রয়োজনের চেয়ে অর্ধেক পানি দিয়ে কৃষিকাজ করা সম্ভব। এমনকি বাকি অর্ধেক পানি দিয়ে নতুন করে বাকি চাষাবাদের কাজও সেরে ফেলা যায়। বর্জ্যের সৃজনশীল ব্যবহারের লক্ষ্য নিয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় ম্যাটার অফ ট্রাস্ট চিলি ফাউন্ডেশনের। চুল দিয়ে তৈরি জমির জন্য কার্পেট ছাড়াও আরও বেশ কিছু পণ্য তৈরি ও বাজারজাত করে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চুল ব্যবহার করে তরল সার তৈরির উদ্যোগও। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।